সারা রাত ব্যথা আর অস্বস্তিতে তেমন ঘুম হয়নি অলির। হঠাৎ করে সে ভেতরে প্রচন্ড চাপ অনুভব করছে, কিন্তু আলপিকে বলার সাহস পাচ্ছে না। লজ্জা আর অসহায়ত্ব মিলেমিশে বুকের ভেতরে কেমন এক গুমট পরিবেশ তৈরি হয়েছে। সে বারবার চোখ বন্ধ করে চাপ সামলানোর চেষ্টা করছে, ঠোঁট কামড়ে কষ্ট লুকাচ্ছে, কিন্তু মিনিট কয়েকের মধ্যে বুঝতে পারলো আর সহ্য করা সম্ভব নয়। অবশেষে ধীরে খুব নিচু স্বরে আলপিকে ডাকলো, শুনছেন? আমার আমার ওয়াশরুমে যেতে হবে। কথাগুলো বলতে গিয়ে অলির ভীষণ কান্না পাচ্ছে। সে জানে না আলবি কিভাবে কি করবে, কিন্তু তার পক্ষে আর সহ্য করা সম্ভব নয়। এতে বাচ্চার উপর প্রেশার পড়বে। তবে অলি কথাটা শুনে আলবি খুব একটা বিচলিত হলো না, সাথে সাথে সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর তাড়াতাড়ি নার্সকে ডাকলো। কিছুক্ষণের মধ্যেই নার্স চাকা লাগানো মোবাইল কমোড নিয়ে চলে এলো। চাকা লাগানো সে চেয়ারের পাশে হাতল, বসার জায়গায় নরম কুশন আর নিচে সরাসরি কমোড বাটি। নার্স আর আলবি মিলে তাকে ধীরে ধীরে বিছানা থেকে তুলতে উদ্যত হলো। আলবি আলতো ভাবে অলির বাম হাতের নিচের হাত ঢুকিয়ে তাকে সাপোর্ট দিল। ডান হাত ও পায়ে প্লাস্টারের ওজন সামলাতে গিয়ে অলি কেঁপে উঠলো, মুখ বিকৃত হলো ব্যথায়। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে চাইলেও সে ঠোঁট কামড়ে কান্না আটকাতে লাগলো। এসবের মাঝেও সে এক ধরনের স্বস্তি অনুভব করছে। এবার অন্তত আর সেই কষ্ট সহ্য করতে হবে না। নার্স ধীরে ধীরে অলিকে কোমরের চেয়ারে বসিয়ে দিল। আলবি পুরো সময় তার বাম হাতে আর কাঁধ শক্ত করে ধরে রাখলো। ছোট চাকার মৃদু ঘর্ষণের শব্দে কোমর চেয়ারটি ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে লাগলো। এই মাঝে আলবি মাথা নিচু করে বলল, তুমি ঠিক আছো তো? অলি হালকা মাথা নেড়ে হ্যাঁ বলল, যদিও গাল বেয়ে নেমে যাওয়া লজ্জার উৎসতা সে লুকিয়ে রাখতে পারলো না। আলবি পুনরায় নিচু স্বরে বলল, অস্বস্তি বোধ করো না প্লিজ। দরজার কাছে পৌঁছালে আলবি একপাশে সরে দাঁড়ালো। ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে গেলে কেবিনের নীরবতা নেমে এলো। বাইরে দাঁড়িয়ে আলবি মনে মনে আওড়ালো, আমি এখন থেকে তোমার পাশে থাকবো। কাজ কাম সব বাদ, আমার কাছে তুমি আগে, তারপরে বাকি সব। ওয়াশরুম থেকে ফেরার পর আলবি যখন অলিকে বিছানায় শুয়ে দিল, তখন তার চোখে মুখে ছিল ক্লান্তি, কিন্তু হাত দুটো এখনো দৃঢ়ভাবে অলিকে আগলে রেখেছে। অলি শুধু এক দৃষ্টিতে আলবির দিকে তাকিয়ে রইল। এই মানুষটা শুধু শারীরিক কষ্টতেই নয়, লজ্জা অসহায়ত্বের মতো সূক্ষ্ম মুহূর্তেও একবার বিরক্ত হয়নি, বরং সবকিছু এমন ভাবে সামলাচ্ছে যেন সে সবসময় এমনটাই করবে। অলি চোখ বন্ধ করলো, ঠোঁটের কোণে এক ফোঁটা নীরব হাসি ফুটে উঠলো। আলবি বিছানার পাশে চুপচাপ বসে ওর চুল হাত বুলিয়ে দিতে লাগলো। বিকেলের সোনালি রোদ হাসপাতালের জানালা দিয়ে ঢুকে অলির বিছানার পাশের ফ্লোরে লম্বা ছায়া ফেলেছে। দিহান চেক আপ শেষ করে বলল, ভাবিকে বাড়িতে নিয়ে যাওয়াই ভালো হবে, যদিও তার পুরোপুরি সুস্থ হতে 1.5 থেকে 2 মাস সময় লাগবে। কথাটা শুনে অলি অবাক চোখে দিহানের দিকে তাকায়। পুরোপুরি সুস্থ বলতে দিহান কি বোঝাতে চাইছে? অলি নিজের শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে বলে ওঠে, আমি শুধু জানতে চাই আমার হাত পায়ের এই ব্যান্ডেজ গুলো কবে খোলা হবে? এই ব্যান্ডেজ গুলো অনেক ভারী, আমি হাত পা নাড়াতেই পারছি না। আপনার এই ব্যান্ডেজ গুলা খোলার ব্যবস্থা করুন, আমি তাহলে হাঁটতে পারবো। অলির কথা শুনে দিহান মাথা নিচু করে নিল। সে কিভাবে বলবে যে এই কাস্ট গুলো 1.5 মাসের আগে খোলা যাবে না? আর হাঁটা চলা তো দূরের কথা, আমরা তো আর কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে যাবো, তাই না? বলুন। আলবি মাথা নেড়ে হ্যাঁ বলতে অলি দিহানের উদ্দেশ্যে বলল, বাড়িতে ফেরার আগে আমি এই শক্ত আর ভারী ব্যান্ডেজ গুলা খুলে ফেলতে চাই ভাইয়া, আপনি ভাইকে বলুন প্লিজ এসে যেন এগুলা খুলে দেয়। দিহান কিছু বলতে চাইলে আলবি ইশারায় চুপ থাকতে বলে। দিহানও আর কিছু না বলেই কেবিন থেকে বেরিয়ে যায়। অলি ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ যেতে নার্স একটা হুইল চেয়ার নিয়ে কেবিনে এলো। আলবি খুব সাবধানে অলিকে সেটাতে বসিয়ে দিতে লাগলো। বিছানা ছাড়ার সময় অলি কপাল কুচকে ব্যথায় হালকা আহ শব্দ উচ্চারণ করে ওঠে। আলবি তৎক্ষণাৎ সামনে ঝুঁকে ধীর গলায় বলে ওঠে, ব্যথা পেয়েছো? সরি, আমি এখন থেকে আরো সতর্ক থাকবো। উত্তরে অলি শুধু মাথা নাড়লো। হুইল চেয়ার করে করিডোরের দিকে এগোতে বাইরে থেকে হাসপাতালের গন্ধ মিশ্রিত হাওয়া এসে লাগলো অলির মুখে। কেটে এসে আলভি আগে গাড়ির পেছনের সিটে নরম কুশন ঠিক করলো। তারপর নিজ হাতে অলিকে কোলে তুলে নিল। সে অলিকে এমন ভাবে যত্ন করে সিটে বসাচ্ছে যেন ভেঙে যাওয়া পুতুল বসানো হচ্ছে। বাড়ির দিকে রওনা হতেই শহরের বিকেল তার রং মেলে ধরলো। রোদ মলিন হয়ে আসছে, রাস্তা ট্রাফিকের হালকা গুঞ্জন, দোকানের সামনে ভিড়। অলি জানালার ফাঁক দিয়ে বাইরে। গাইস, তোমরা কি জানো আমি 1x গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও এবং বিভিন্ন পুরস্কার জিতে চাও, তাহলে এখনই গুগলে 1x সার্চ করে পৃথিবী দেখছে। কিন্তু চোখে মুখে এক ধরনের ক্লান্তি। বাড়িতে পৌঁছানোর পর দরজার সামনে দাঁড়িয়ে থাকা নূরনাহার ছুটে এসে আলভির সাথে মিলে অলিকে ভেতরে নিয়ে এলো। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি ডাঙিয়ে সোজা আলভির বেডরুমে গিয়ে শুয়ে দিল। আলবি আসার সময় একজন নার্স ঠিক করে রেখে এসেছে যে এই 2 মাস সর্বক্ষণ অলির সাথেই থাকবে। আর আলফি তো আছেই, এই 2 মাস সেও বাড়িতেই থাকবে। নার্স কালকে সকালে এসে পড়বে, তুমি এবার রেস্ট নাও। আলবির কথা শুনে অলির চোখে জল চলে আসে, কিন্তু সেটা সে দেখাতে চাইল না। অন্যদিকে তাকিয়ে বলল, আমি রেস্ট নিতে চাই না, আমি হাঁটতে চাই, আমি আর শুয়ে থাকতে পারছি না, আপনি প্লিজ ব্যান্ডেজ গুলো খুলে দিন। আলবি একটা শ্বাস ফেলে অলির মাথার সামনে বসলো। আর 2-4 দিন পরে খুলে দেবো, ততদিন তুমি একটু বিশ্রাম নাও, কেমন?
অলি চোখ বন্ধ করে কেঁদে উঠলো। বাড়িতে আসার কিছুক্ষণ পূর্বে আলপি যখন কাগজপত্র ঠিক করছিল, ডিসচার্জ স্লিপ, ওষুধের প্রেসক্রিপশন আর হাসপাতালের বিল মিটিয়ে দেওয়ার ব্যস্ততায় ছিল, সেই সময় একজন নার্স এসেছিল কেবিনে। আর সে তাকে বলে দিয়েছে যে 2 মাসের আগে সে আর নিজের পায়ে হাঁটতে পারবে না। ব্যাপারটা তাকে ভীষণভাবে আহত করেছে। সে আলপির উপর বোঝা হয়ে কিভাবে থাকবে এতদিন? আল্লাহ এভাবে কেন তার পরীক্ষা নিচ্ছে? এমন অবস্থায় সে তো নামাজ আদায় করতে আল্লাহর নিকট আশ্রয় চাইতেও পারবে না। সে বাবা মায়ের জন্য দোয়া করতে পারবে না। সে দোয়া না করলে তার বাবা মা কি কষ্ট পাবে না? কথাগুলো ভাবতে ভাবতে অলি কেঁদে উঠলো। আলবি শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমের দিকে যাচ্ছিল, কিন্তু অলির কান্নার শব্দে সে উল্টো ঘুরে অলির পাশে এসে বসলো। অলি মুখ ঘুরিয়ে নিতে চাইলেও পারলো না। আলবি তার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল, কান্না করে না বউ, বললাম তো তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, নিজের পায়ে হাঁটতে পারবে। আপনি কেন আমাকে মিথ্যা বলছেন? এই ব্যান্ডেজ গুলা তো 2 মাসের আগে খোলাই যাবে না। আমি 2 মাস হাঁটতে পারবো না, নিজের হাতে খেতেও পারবো না, আপনি আমাকে কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন? আলবি মুখ তুলে অলির দিকে তাকায়। অলি এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আলবি এক হাতে অলির চোখ জোড়া মুছে নিয়ে গালে নিজের ঠোঁট ছোঁয়ায়। তুমি কি বাচ্চার কথা ভুলে গেছো? তুমি যদি এভাবে মানসিক ভাবে ভেঙে পড়ো তাহলে ওর উপরেও কিন্তু এর প্রভাব পড়বে। আমি আর পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি আর বেঁচে থাকতে চাই না বলে অলি ঢুকরে কেঁদে উঠলো। এভাবে বলে না, তুমি সুস্থ হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার। অলি না বোতক মাথা নেড়ে আলবির উদ্দেশ্যে বলে, আপনি আমাকে দূরে কোথাও রেখে আসুন প্লিজ, আমি আর থাকবো না এখানে। আমাকে এমন কোথাও রেখে আসুন যেখানে আপনার শত্রুরা পৌঁছাতে পারবে না। কথাটা শুনে আলবি সোজা হয়ে বসলো। তুমি সত্যিই যাবে? অলি হ্যাঁ বোতক মাথা নাড়ে। আমার এখানে থাকতে চাওয়াটাই ভুল হয়েছে। ওই বাড়ির কেউ আমাকে দেখতে পারে না, আমি আর থাকবো না ওখানে। আমি অনেক দূরে চলে যেতে চাই। আলবি ভাবনায় পড়ে গেল। এরই মাঝে অলি আবারও বলে ওঠে, আমি একা চলে যাব, আপনার আমার সাথে যেতে হবে না। আমি আপনার উপর বোঝা হয়ে থাকতে চাই না। আপনি বরং রিফাতের কথা মতো আরেকটা বিয়ে করে নিন, তাহলে হয়তো সে আমাকে আর আলোকে মেরে ফেলতে চাইবে না। অলির কথাগুলো শুনে আলবি থমকে গেল। অলি, এসব কি বলছো? বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে আলবি অলির দিকে তাকিয়ে দেখে অলির চোখ জোড়া বন্ধ হয়ে গেছে। আলবি ঘাবড়ে গিয়ে অলিকে ডাকতে লাগলো, অলি, এই অলি। অলি কোনো প্রকার রেসপন্স করলো না। আলবি অলির গালে আলতো ভাবে হাত রেখে ডাকলো, অলি, অলি। অলি যেন ঘুমন্ত পরীর ন্যায় ঘুমিয়ে গেছে। আলবি বুঝতে পারলো অলি সেন্সলেস হয়ে গেছে। সে অলির হাতের পালস চেক করলো। পালস স্বাভাবিকভাবে তুলনায় বেশ ফাস্ট। অবশ্য গর্ভবতী হওয়ার কারণে এটা অস্বাভাবিক ধরা যায় না। আলবি অলির ঘাড়ের নারীর পালস চেক করে দেখলো, তারপর নাকের সামনে আঙুল নিয়ে দেখলো তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। আলবি আলগোসে অলির বাম হাতটা হাতের মুঠোয় নিয়ে তারপর কয়েকটা চুমু খেয়ে মৃদু স্বরে ডাকলো, অলি, আমার মিষ্টি বউ, চোখ খুলে দেখো, আমি ডাকছি তো, চোখ খুলবে না? প্লিজ চোখ খুলো না। আলপি হাত ছেড়ে দিয়ে অলির মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল ভাবে ডাকতে লাগলো, আমি সবসময় তোমার পাশেই থাকবো তো। আমি জানি তুমি অভিমান করে দূরে চলে যেতে চাইছো, তুমি মন থেকে দূরে চলে যেতে চাওনি। আমি এও জানি আমি দ্বিতীয় বিয়ে করাটা দূরের কথা, অন্য কারো দিকে তাকালেও সেটা তুমি সহ্য করতে পারবে না। আলবি কিছুক্ষণ চুপ থেকে ফের বলতে লাগলো, তুমি আমার উপর রাগ করেছো তাই না? আমি রিফাতকে এখনো ধরতে পারিনি, সেজন্য অভিমান করেছো কি? আমাকে ক্ষমা করে দাও না, আমি আর তোমাকে একা রেখে যাবো না, তোমার সাথে সাথে থাকবো। প্লিজ চোখ খোলো না কলিসা। আলবির চোখ জোড়া লাল হয়ে এসেছে। কিন্তু পুরুষদের কি কান্না করা মানায় না, একদমই মানায় না। তবুও অলির এই অবস্থা দেখে সে নিজেকে সামলে রাখতে পারছে না। অলির হাতটা মুঠোয় নিয়ে সে নিজের কপাল ঠেকিয়ে রাখলো। সে কেঁদেছে কিনা সেটাও আর দৃষ্টিগোচর হলো না, কিন্তু তার কাজ জোড়া মৃদু কম্পন পরিলক্ষিত হলো। শাহনাজ বেগম, উর্মিলা, নুরনাহার আর ইয়াতে এসেছিল অলিকে দেখার জন্য। তাতে পেছনে রূপসা আর রুনা খাতুন আসছেন। তারা সবাই দরজা পর্যন্ত এসেই থেমে গেছে। আলবিকে চুপচাপ বসে থাকতে দেখে সবাই কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। উর্মিলা এবার রুমে প্রবেশ করে খাটের দিকে এগিয়ে গিয়ে আলবির কাঁধে হাত রাখে। মৃদু স্বরে ডেকে ওঠে, ভাইয়া। উর্মিলার ডাকে আলবি নিজেকে সামলে নিয়ে চোখ তুলে তাকায়। ভাবির এখন কি অবস্থা? আলবি অলির দিকে তাকিয়ে দেখলো অলির চোখের পাতা নড়ছে। সে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে উর্মিলার উদ্দেশ্যে বলল, দেখি তো পাচ্ছিস ওর কি অবস্থা। বাকি সবাই একে একে করে রুমে ঢুকে খাটের চারপাশে দাঁড়ালো। শাহনাজ বেগম জিজ্ঞেস করলেন, ও কি ঘুমিয়েছে নাকি? আলবি বলল, না ঘুমায়নি, ও জ্ঞান হারিয়ে ফেলেছে। কথাটা শুনে রূপসা আর রুনা খাতুন বাদে বাকি সবাই ঘাবড়ে যান। শাহনাজ বেগম চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাচ্চাটা কেমন আছে? ঠিকঠাক আছে তো? তার কথা শুনে আলবি অবাক চোখে তাকায়। ঠাট্টা স্বরে বলে ওঠে, তুমি আবার কবে থেকে বাচ্চাটার কথা ভাবছো? তামাশা করছো নাকি? শাহনাজ বেগম ভীষণ অপমানিত বোধ করলেন। অভি, ভুলে যাস না আমি তোর মা, আর মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা আমি দিয়েছি তোকে। আলবি এসে উঠলো, কেমন মা?
তুমি ন্যাচারাল বিহেভ করলে তোমার সাথে আমিও ন্যাচারাল বিহেভ করব, শুধু শুধু দরদ দেখাতে এসো না। নুরনাহার বলে ওঠেন, তোমার নাতি ভালোই আছে ভাবি, আমি তো তোমাকে বলছিলামই। শাহনাজ বেগম গম্ভীর কণ্ঠে বললেন, আর বর্তমান অবস্থা দেখে তো ভালো ঠেকছে না, যদি বাচ্চাটার কোনো সমস্যা হয়ে যায় ওকে হাসপাতালে রাখতে পারতি। আলভি এবার স্বাভাবিক স্বরে বলল, তোমাদের কাউকে ওকে নিয়ে ভাবতে হবে না, নিজেদের কাজ করো গিয়ে। শাহনাজ বেগম চুপ থাকতে চাইলে কিন্তু পারলো না। তুমি আমাদের কাজ বলতে কি বোঝাতে চাইলে? ওর গর্ভে থাকা ছেলে সন্তানটা যদি আমাদের বংশেরই হয়ে থাকে তাহলে তার খোঁজ খবর নেওয়াটা আমাদের কাজের মধ্যেই পড়ে। শাহনাজ বেগমের কথা শুনে আলভি বেশ বিরক্ত হলো। তোমাদের কে বলেছে যে ওর ছেলে হবে? নুরনাহার আমতা করে বলল, আমি বলেছি বাবা। গতকাল বৌমার চেক আপের পর কেবিন থেকে বের হওয়ার সময় দুজন নার্স বলাবলি করছিল যে সেখান থেকে শুনেছিলাম, আর আমি বাড়িতে এসে ভাবিকে কথায় কথায় বলে ফেলেছিলাম। আলভি প্রচন্ড বিরক্ত হয়ে গেল। সে জানে ছেলে হবে শুনে শাহনাজ বেগম আগ বাড়িয়ে অলির স্বাস্থ্যের তদারকি করতে এসেছে। তার ভাবনার মাঝে শাহনাজ বেগম ফট করে বলে উঠলেন, ওর ছেলে বাবুই তো হবে নাকি? আলভি চিপিয়ে চিপিয়ে বলল, হবি তো, তাতে কি হয়েছে? রুনা খাতুন আগ বাড়িয়ে বলে উঠলেন, বুই বাবার কথা শুনে মনে হচ্ছে বাচ্চাটার ওর পছন্দ করে না। আচ্ছা সত্যি সত্যি বাচ্চাটা অভির? আলফি অগ্নিঝরা চোখে রুনা খাতুনের দিকে তাকানো মাত্র রুনা খাতুন লাগাম টানলেন। তবে এবার আলফি কিছু বলার আগে শাহনাজ বেগম বলে উঠলেন, এই কথাটা আর কেউ কখনো বলবে না। তোমাদের কি মনে হয় বাচ্চাটা অভি না হলে এই মেয়েটাকে নিজের জীবনে জায়গা দিত? শাহনাজ বেগমের কথা শুনে সবাই একসাথে তার দিকে তাকালো। রুনা খাতুন বলে উঠলেন, ভাবি আমার কি দোষ? এই প্রশ্নটা সর্বপ্রথম তুমি করেছিলে। কিন্তু শাহনাজ বেগম অন্যদিকে তাকিয়ে বললেন, তখন পরিস্থিতি অন্যরকম ছিল, কিন্তু এখন তো এই প্রশ্ন কেউ পড়বে না। শাহনাজ বেগম আর এক মুহূর্ত দাঁড়ালেন না, দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন। তার পিছু পিছু বাকি সবাই প্রস্থান করলেন। আলবি একটা শ্বাস ফেলে অলির দিকে তাকাতেই দেখলো অলির জ্ঞান ফিরেছে। সে টিপ টিপ করে তাকিয়ে আসছে। এদিকে রুনা খাতুন রূপসা রুমে এসে বললেন, দেখলি নাতি হবে শুনে ভাবি কিরকম পাল্টি খেলো। রূপসা চোখ পাকিয়ে বলল, বাদ দাও তোমা, এবার কি করবি? যা কর আমি করবো মা, তোমাকে এসবে জড়াতে চাই না, তুমি যাও এখান থেকে। রুনা খাতুন চলে যেতে নিলে কিন্তু তার আগে শাহনাজ বেগম রূপসার রুমে গেলেন। তাকে দেখে রূপসা খানিকটা অবাক হয়ে যায়। রূপ, আমি তোকে কিছু বলতে চাই। রূপসা মুখে হাসি টেনে বলল, বলো না মামুনি, কি বলবে? দেখ রূপ, আমি অভির বাচ্চাটাকে মেনে নিয়েছি, আমি চাই বাচ্চাটা পৃথিবীতে আসুক। তবে তুই এটা নিয়ে চিন্তা করিস না, বাচ্চাটা হয়ে গেলে আমি নিজে অভি আর মেয়েটার ডিভোর্স করিয়ে দেব। রূপসা আস্তে আস্তে বলল, তারপর এই বাচ্চাটাকে কে পালবে? শাহনাজ বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, কেন তুই পালবি? অভির ডিভোর্স করিয়ে আমি তোকে তো ওর বউ বানাবো। রূপসা ভীষণ রেগে গেল, কিন্তু শাহনাজ বেগমের মুখে কিছু বলতে পারলো না। পরিস্থিতি বুঝে রুনা খাতুন বলে উঠলেন, আরে ভাবি তুমি এসব কি বলছো? এটা অসম্ভব। শোনো, আমার মেয়ের এতটা খারাপ দিন আসেনি যে ওকে অন্যের পেটের থেকে জন্ম নেওয়া বাচ্চা লালন পালন করতে হবে। বাচ্চা যার পেটে জন্ম নিক, বাচ্চারা তো এই বংশের, অভির ছেলে। তোমরা একবার ভেবে দেখো, আল্লাহ না করুক রূপসা আর অভির বিয়ের পর যদি ওদের ঘরে কোনো ছেলে সন্তান না হয়, তখন আমার ছোট ভাইকে দেখোনি, তার তো দুইটা মেয়ে, ঈশা আর তিশা। সেই হিসেবে তার সম্পত্তির ভাগ কিন্তু আমার বড় ভাইও পাবে। রূপসা এবার শাহনাজ বেগমের দিকে ঘুরে তাকিয়ে বলল, সম্পত্তির উপর আমার কোনো কালেরই লোভ ছিল না মামনি। আমি আমার বাবার একমাত্র সন্তান, তাছাড়া আমার বাবারও আমার দাদার একমাত্র সন্তান। সেই ক্ষেত্রে আমার বাবার স্থাবর অস্থাবর সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমি। শাহনাজ বেগম এই ব্যাপারে জানেন। সে জানে রূপসার বাবা অনেক সম্পদশালী, সেজন্যই তো রূপসাকে অভির জন্য পছন্দ করে রেখেছিল। রূপসা বলল, ভবিষ্যতে আমার অভির ছেলে হোক বা মেয়ে হোক, আমার যা সম্পত্তি আছে তাতেই ওদের হয়ে যাবে। এই কথা শোনার পর শাহনাজ বেগমের আর কিছু বলার থাকলো না। সে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায়। রাতের বেলা আলভি অলিকে খাইয়ে দিচ্ছে, যদিও কাউকে খাইয়ে দেওয়ার অভিজ্ঞতা কোনো কালে ছিল না আলভির, তবুও শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর প্রায় সে অলিকে খাইয়ে দিয়েছে। আর এখন তো আগামী 1.5-2 মাস তাকে হয়তো অলিকে খাইয়ে দিতে হবে। অলি চুপচাপ খাচ্ছে, কোনো কথা বলছে না। হঠাৎ করে অলি লক্ষ্য করে আলবি তাকে খাইয়ে দেওয়ার সময় নিজেও হা করে। ব্যাপারটা সে এর আগে কখনোই লক্ষ্য করেনি, হয়তো লক্ষ্য করার মতো পরিস্থিতি তো ছিল না, কিন্তু এখন এটা দেখে সে না চাইতেও হেসে ওঠে। অলির হাসি দেখে আলবি চুকিয়ে যায়। কি হলো? অলি মাথা নেড়ে বলে, আপনার হয়তো অনেক ক্ষুধা লেগেছে, আমার মনে হয় খাবারগুলো আমার মুখে না দিয়ে আপনার নিজের মুখে দেওয়া উচিত। অলির কথা শুনে আলবি সরু চোখে অলির দিকে তাকায়। সে অলির কথা বুঝতেই পারেনি, তবে অলিকে হাসতে দেখে তার ভালো লাগছে। তুমি চাইলে আমি তোমার মুখ থেকে নিয়েও খেতে পারি, আলবি বিড়বিড় করে বলেছে, কিন্তু অলি কথাটা শুনেও না শোনার ভান করলো। খাওয়া শেষ হতে আলবি বলে ওঠে, তোমার জন্য একটা ভালো খবর আছে। অলি ভ্রুকুচকে জিজ্ঞাসা দৃষ্টিতে নিক্ষেপ করলো। আলবি মৃদু হেসে বলল, কিছুক্ষণ আগেই ডিটেকটিভ কল এসেছিল, সে বলেছে তারা রিফাতের গাড়ির নম্বর কালেক্ট করতে সক্ষম হয়েছে। 2-1 দিনের মধ্যে আমরা রিফাতকে পেয়ে যাবো, বুঝলে? অলি একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে হ্যাঁ বুতক মাথা নাড়ে। রূপসা সবাই মাত্র ডিনার করে নিজের রুমে এসেছে। এরই মাঝে কেউ একজন তার দরজায় নক করে। রূপসা উঠে গিয়ে দরজা খুলে দিতে ইয়াদ তার রুমে প্রবেশ করে। ইয়াদকে দেখে রূপসা বেশ অবাক হয়ে যায়। তুমি? ইয়াদ রূপসকে বলে, আমি। তুই কি ভাইয়াকে আশা করেছিলি নাকি? রূপসা বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করে বলল, সব সময় অভির কথা বলো কেন? অভির কথা আমি ভাবতেই বা যাবো কেন? সে কোন জন্মে আমার রুমে এসেছিল যে আমি তার কথা ভাববো? ইয়াদ পাশে থাকা টেবিলের উপর এক হাত রেখে মৃদুস্বরে বলল,
তুই বলতে চাইছিস যে তুই ভাইয়ের কিছু ছেড়ে দিয়েছিস? রূপসা চমকিত নয়নে ইয়াদের দিকে তাকায়। অবশ্যই ছেড়ে দিয়েছি। হ্যাঁ, প্রথম একটু একটু কষ্ট হচ্ছিল। রূপসা একটু থেমে পুনরায় বলল, তোমার কি মনে হয় আমি এখনো একজন বিবাহিত পুরুষের পেছনে ঘুরবো, নিজের টাইম ওয়েস্ট করবো? কথাটা শুনে ইয়াত রূপসাকে চমকে দিয়ে গিয়ে উঠলো, তুঝে টাক 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 টাকতে রহে না, তেরে বক বক শুনতে রহে না, কাম কাজ সব ভুলনে গয়া।